ঠিক আছে সেন্টারে? ভিউয়ার আসতেছে কজন? থাকার তো কথা। আচ্ছা হ্যাঁ, তাহলে আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আবারও দেখা হয়ে গেল গত ক্লাসের পরে। গত ক্লাসে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল বিন্যাস সমাবেশ। তো বিন্যাসের আমরা অনেকটা অংশই পড়িয়েছিলাম। বাকি যে অংশটুকু আছে আজকে ইনশাল্লাহ চেষ্টা করব চ্যাপ্টারটা শেষ করার। বাকিটা সময়ের সাপেক্ষে আমরা বলতে পারবো যে আসলে কতটুকু শেষ করতে পারি। তো তোমরা অনেকেই চলে এসেছো, যারা আসলে এখনো টের পাইনি যে আসলে ক্লাস শুরু হয়ে গিয়েছে, তাদেরকে জানানোর দায়িত্বটাও কিন্তু তোমাদের। তোমরা তোমাদের নিজের ওয়ালে শেয়ার করে দাও, তোমাদের গ্রুপ পেজ বা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পার্সোনালি এভাবে মেসেজ করে লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে জানতে পারে সবাই। বাংলাদেশে আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে যে যেখানে আছে সবাই আমাদের এই কিশোর বাতায়ন প্ল্যাটফর্মের দ্বারা উপকৃত হোক, এটা আমরা চাই। তো আমি একটু দেখতে চাই যে আসলে কারা কারা এসেছো তোমরা। জি দাঁড়াও, আমি একটু কানেক্ট করে নেই। হ্যাঁ, তোমরা একটু কমেন্ট করে আমাকে জানাও কে কোন কলেজ থেকে আসলে আমাকে দেখতে পাচ্ছ। বাংলাদেশে অনেক অনেক কলেজ আছে, আমি কলেজের নামগুলো কমেন্টে পড়বো ইনশাল্লাহ। তো তোমরা একটু কমেন্ট করো কে কোন কলেজ থেকে আমাকে দেখতে পাচ্ছ। গতদিন বলেছিলাম জেলার কথা, আমি আসলেই অনেক আবেগ আপ্লুত হয়েছিলাম যে আমরা তো একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে পড়াই, তো নির্দিষ্ট কিছু স্টুডেন্টকে আমরা আমরা পড়িয়ে থাকি, কিন্তু এরকম বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সামগ্রিক স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়ার যে একটা অনুভূতি, সেটা কিন্তু আমারও ভালো লাগে, তোমাদেরও কিন্তু ভালো লাগে আমাদের সাথে রিস্ক করতে পেরে। তো কলেজের নামগুলো একটু বলো, আমি যাতে তোমাদেরকে রিড করতে পারি। যেমন অন্নপূর্ণা দাস লিখেছে রাইফেলস কলেজ। সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল থেকে আবদুল্লাহ আল রাফাত। মানিকগঞ্জ থেকে আবদুল্লাহ আল রাফাত আছে। তারপরে সিলেট থেকে ফারাবি আছে। এরকম অনেকেই জয়েন করেছো তোমরা, দেখতে পাচ্ছি। সৈয়দপুর গভ টেকনিক্যাল কলেজ থেকে আফরিন আরশি আছে। তারপরে মুস্কান হোসেন, আসসালামু আলাইকুম স্যার বলেছো। ওয়ালাইকুম আসসালাম। তো এরকমভাবে অনেকেই আছো। ঢাকা মহিলা কলেজ থেকে ঐশ্বর্য ঐশী মেঘা। ফারহানা সাদিকা এসকেএস স্কুল অ্যান্ড কলেজ। সাদিয়া রহমান ফ্রম বিপিএটিসি কলেজ। একটু শর্ট ফর্ম না লিখে সম্পূর্ণ নামটা লেখো, তাহলে আমার সাথে সাথে কিন্তু যারা অডিয়েন্স আছে তোমরা অন্যরাও জানতে পারবে যে আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরাও এই ভিডিওগুলো দেখছে, তাতে ওরাও উৎসাহিত হবে। নোয়াখালী থেকে গভট মুজিব কলেজ মিম তানজু। তারপরে সেতু লিখেছে নোয়াপাড়া গভট কলেজ থেকে যশোরে। কুষ্টিয়া সিটি কলেজ থেকে ইমন মালিথা লিখেছ। সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে জুবাইর আছে। শহীদ পুলিশ স্মৃতি কলেজ থেকে জয়িতা আহমেদ। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে নাইম হোসেন আছো। সলিমউদ্দিন চৌধুরী কলেজ ঢাকা থেকে আছো আলফি শাহরিন। এছাড়াও মিরপুর আলিফ সুবহান গভট কলেজ থেকে আছো ফাতেমা তুলি। জুবাইর আছো সুনামগঞ্জ সরকারি কলেজ। গাজীপুর ক্যান্টনমেন্ট কলেজ থেকে আছো তাসনিম আহমেদ। তোমরা একটু ভিডিওটা একটু শেয়ার করে দাও, লিঙ্কটা শেয়ার করে দাও, যাতে তোমাদের অন্যান্য যারা সহপাঠী আছে তারাও যাতে বুঝতে পারে যে আসলে কিশোর বাতায়নে এখন ম্যাথমেটিক্স ক্লাস হচ্ছে। হায়ার ম্যাথমেটিক্সের ফার্স্ট পার্ট নিয়ে আলোচনা হবে, বিন্যাস চ্যাপ্টার নিয়ে আলোচনা হবে। তো আমি আমার পরিচয়টা একটু দিয়ে নেই, শুরুতেই বলা উচিত ছিল, তোমাদের সাথে কথা বলতে বলতে বলা হয়নি। আমি মোহাম্মদ মেহেদি হাসান, প্রভাষক গণিত বিভাগ, ভিকারুননিসা নূন কলেজ। তো কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে কি বলা হয়, এখন মোটামুটি নিয়মিতই আসা হচ্ছে। গত ক্লাসে এসেছি, আজকেও আসলাম তোমাদের সাথে, ইনশাল্লাহ পরবর্তীতেও দেখা হবে। তো তোমরা উৎসাহ নিয়ে পড়াশোনা করছো, এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি
তোমরা এই যে আপৎকালীন সময়েও তোমাদের নিজেদের মানসিকতাকে প্রচণ্ড দৃঢ় রেখে এগিয়ে যাচ্ছ, অনেকে অনেক প্রতিকূলতার মাঝেও আমাদের সাথে জয়েন করছো, এটা কিন্তু আমরা বুঝতে পারি। আমরা নিজেরাও যেমন তোমাদের কাছে রিস্ক করতে গিয়ে দেখো অনেক অনেক প্রকার প্রতিকূলতা কিন্তু ফেস করি, ঢাকায় থেকেও আমরা ফেস করি। তো তোমরা যারা এই যে বিভিন্ন জায়গা থেকে, জেলা শহর থেকে আমাকে রিচ করছো, আমাকে দেখতে পাচ্ছ, আমার ভিডিওতে রেসপন্স করছো, আমরা কিন্তু বুঝতে পারি যে তোমরা কতটা কতটা প্রতিকূলতার মধ্যে থেকে আমাদেরকে দেখছো। তো যাই হোক, পড়াশোনাটা ঠিকভাবে করবে, আমরা ক্লাসে যেগুলো পড়াচ্ছি সেগুলো বাসায় দেখবে। মোটামুটিভাবে নিয়মতান্ত্রিকভাবে আমরা বোর্ড স্ট্যান্ডার্ড যে কোশ্চেনগুলো হয়, এডমিশনের যে কোশ্চেনগুলো হয়, সেগুলো কিন্তু টাচ করে দিব। ওই নিয়মে তুমি যদি টেস্ট পেপার ঘেটে দেখো বা বিগত বছরের কোশ্চেনগুলো দেখো, দেখবো অনায়াসে খুব সুন্দরভাবে তুমি সলভ করতে পারছো। তো ম্যাথমেটিক্স কিন্তু এখন আর মোটেও মুখস্থ বিষয় না, কখনোই ছিল না, কিন্তু সৃজনশীল আসার পরে তো মোটেই না। তোমাদেরকে মেধার পরিশীলিত প্রয়োগের মাধ্যমেই কিন্তু তোমাকে কি করতে হবে, তোমাকে মার্ক তুলে আনতে হবে। তো যাই হোক, অনেক কথা বলেছি, আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো তার আগে আমি আর একটু বলি কারা কারা নতুন করে জয়েন করেছো। বিএফ শাইন কলেজ থেকে মুকুট পাটোয়ারি আছো, সিডিএ পাবলিক কলেজ চিটাগাং থেকে মিনহাজুল আবেদিন, গভট এডওয়ার্ড কলেজ থেকে তাসনিয়া জান্নাত। তো ঠিক আছে, থাকো আমাদের আমাদের সাথে, আমার সাথে। দেখি দারুণ কিছু শেখানো যায় কিনা তোমাদেরকে, কি বলা হয়, ব্যাপারটা দিয়ে আর একটু আনন্দ দেওয়া যায় কিনা। ম্যাথমেটিক্স আনন্দের সাবজেক্ট, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না, দেখি আমরা আনন্দ পাই কিনা। তো আজকে শুরুটা হবে পারমিটেশনের লাইন পারমিটেশন, সার্কুলার পারমিটেশন। তো আমি লাইন পারমিটেশন নিয়ে কিন্তু গতদিন একটু বলেছিলাম, ওই ব্যাপারটাই একটু আবার রিপিট করছি। এবং লাইন পারমিটেশনের সাথে সার্কুলার পারমিটেশনের আন্তঃসম্পর্কটা কীরকম তোমরা একই 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 আঙ্গিকে তুমি দেখতে পারবে যে লাইন পারমিটেশন কোনটা আর সার্কুলার পারমিটেশন কোনটা। তো প্রথমত আমি লাইন পারমিটেশনটা লিখছি, লাইন পারমিটেশন। তো আমি গতদিন একটা এক্সাম্পল নিয়েছিলাম, আমার নিজেরও মনে আছে, তোমাদেরও হয়তো অনেকেরই মনে আছে যারা গত ক্লাসটা করেছো। যেমন এবিসি, হ্যাঁ, এবিসিকে আমি কি করেছি, লাইনে রেখেছি, এরকম এর পরে বি, বি এর পরে সি, এটা একটা লাইন আকারে আছে। তোমরা যেরকম অ্যাসেম্বলিতে দাঁড়াও না লাইন করে, বা বেঞ্চে বসো লাইন করে, ওইভাবে এটা লাইন করে লিখেছি এ বি সি। তো এটা সম্ভাব্য পারমিটেশন 6 ভাবে করা যায়, 3 ফ্যাক্টোরিয়াল। তো কি কি হতে পারে, এবিসি, এসিবি, বিএসি, বিসিএ, সিএবি এবং সিবিএ। ঠিক আছে, আচ্ছা, এবার আসি সার্কুলার পারমিটেশন। তো সার্কুলার পারমিটেশনের ক্ষেত্রে একটু দেখো, আমি এবিসিটাকে আমি সার্কুলার ওয়েতে বসাতে যাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে, তোমরা 3 বন্ধু চিন্তা করবা, এক বন্ধুর নাম এ, আর এক বন্ধুর নাম বি, আর এক বন্ধুর নাম সি। এই 3 জন বন্ধু একটা বেঞ্চে কতভাবে বসতে পারো, এভাবে 6 ভাবে বসতে পারো। এরপর তোমরা ডিসিশন নিলা যে না, আমরা আসলে বেঞ্চে না বসে ওইখানে একটা গোল টেবিল দেখা যাচ্ছে, সার্কেল আকৃতির গোলাকার, সেই গোল টেবিলে বসবো, কতভাবে বসতে পারি। তো আমি বসাই, প্রথমত এবিসিটাকে বসাই। দেখো, প্রথমত এ, এর পরে বি, বি এর পরে সি। আমি ক্লকওয়াইজ দেখালাম, ক্লকওয়াইজ বোঝো তো, অবশ্যই বোঝো, ঘড়ির কাঁটা যেদিকে ঘোরে। তো প্রথমত এবিসি লিখলাম, এরপরে আসি এসিবি, এ, তারপরে সি, তারপরে বি। তারপরে আসি বিএসি, বি এ সি। তারপরে আসি বিসিএ, বি সি এ, সিএবি, এবং সিবিএ। আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর জন্য, বোর্ডে কতটুকু দেখা যাচ্ছে আমি নিজেও
ওরকম শিওর না, আমি একটু মোবাইলটা দেখে চেক করে নিই যে আসলে দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার কাছে স্পষ্টই মনে হচ্ছে। তো তারপরে তোমরা কমেন্টে জানাতে পারো যে কোনো সমস্যা মনে হলে। চেষ্টা করব। তোমরা ভালো করে জানো আমাদের সবারই প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি। তো দেখো তো, এই যে বেঞ্চে 3জন বন্ধুকে বসিয়েছিলাম কতভাবে? 6ভাবে। আর এটা দেখিয়েছি একটা গোলাকার টেবিলে, বৃত্তাকার টেবিলে আমি যদি বসাই সেটাও আমি 6ভাবে দেখালাম। কিন্তু আসলেই কি এরা 6ভাবে? আমরা একটু ভিতরকার ব্যাপারটা দেখি। দেখো এখানে এর পরেই তুমি বিকে পাচ্ছ ক্লকওয়াইজ, ঠিক আছে? এর পরেই বি এবং বি এর পরে সি। তো দেখি তো এরকম আর কোনোটা পাওয়া যায় কিনা। না, এটা এর পরে সি, এটা না। এটা এর পরে সি, এটাও না। কিন্তু এটার দিকে একটু খেয়াল করো, এর পরে বি, বি এর পরে সি। দেখো তো এইটার এইটা সেম কিনা, তুমি দেখো তো সেম কিনা। আমি একটু কাগজটা শো করি। দেখো তো এর পরে বি, বি এর পরে সি, এটার সাথে দুটোই মিলছে কিনা। এর পরে বি, বি এর পরে সি, এটাও এর পরে বি, বি এর পরে সি, দুটো কিন্তু সেম। অনুরূপভাবে এটাও কিন্তু সেম ব্যাপার, এর পরে বি, বি এর পরে সি। তার মানে আমরা যে 6টা চিত্র দেখতে পাচ্ছি, আসলে এরা 6টা চিত্র নয়, এরা এই 3টা কিন্তু সেম। তো 3টা সেম পারমিটেশন 3বার তো লেখার দরকার নাই। তো আমি 3বার না লিখে বাকি দুটো মুছে দিচ্ছি, কারণ এই দুটো একেবারে হুবহু ওইটার মতো সেম। এরপরে আসি বাকি 3টি, যেটা আমি মার্ক করিনি। এর পরে সি, সি এর পরে বি, এটাও দেখো এর পরে সি, সি এর পরে বি। আমি এটা হ্যাশ দিচ্ছি। এর পরে সি, সি এর পরে বি, এটাও এর পরে সি, সি এর পরে বি, এটাও এর পরে সি, সি এর পরে বি। দেখো এই 3টাও কিন্তু সেম দেখাচ্ছে। দেখো ভিন্ন ধর্মে আর একটা নিয়েছি, আগে এটা দেখিয়েছিলাম, এখন নতুন এটা নিলাম। দেখো তো এর পরে সি, সি এর পরে বি, এর পরে সি, সি এর পরে বি, প্রত্যেকটা কিন্তু সেম ব্যাপার। এর পরে সি, সি এর পরে বি, এর পরে সি, সি এর পরে বি। তার অর্থ হচ্ছে এই 3টা পারমিটেশন সেম। আমার 3বার লেখার প্রয়োজন নাই, একবার দেখালেই হচ্ছে। তো আমি বাকি দুটো মুছে দিচ্ছি। তাহলে আলটিমেটলি গিয়ে দেখো তো আমি কি পেয়েছিলাম। এখানে লাইন পারমিটেশনে তিনটা বস্তু বা তিনজনকে ভিন্ন ভিন্নভাবে সাজানোর বা বিন্যস্ত করার উপায় হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল ছিল। আর এখানে আমি এটার অ্যান্সারটা 2 পেয়েছি। কিভাবে পেয়েছি আমি আসলে জানি না। যেখানে আমি এটা 6ভাবে পেয়েছিলাম, এখানে সেটা পেয়েছি 2ভাবে। তো এখানে একটা ব্যাপার হলো, এই যে 6ভাবে ঘুরে ঘুরে বসে দেখা গেল যে আসলে আলটিমেটলি 4টা কেস এই দুটোর অনুরূপই হচ্ছে। তো এখানে এই 3 বন্ধুর ভিতরে একজন বুদ্ধিমান ব্যক্তি ছিল, সে বলল যে না, আসলে আমরা এটা ভুলভাল কাজ করছি, আমরা কিন্তু একটু বুদ্ধিমত্তার সাথে এটা খেয়াল করলে, অবজার্ভ করলেই বুঝতে পারি যে আসলে কি হচ্ছে এখানে। তো বুদ্ধিমান ব্যক্তিটাকে আমরা চিন্তা করি। সে বলল আমরা সবাই এভাবে ঘুরে ঘুরে না বসে আমরা একজন স্থির থাকি। তোমরা যেরকম ফিজিক্সে পড়েছো যে প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে তোমরা কি করো, কোনো বস্তু স্থিতিশীল নাকি গতিশীল এটা বুঝতে পারো। তেমনি এখানেও যেহেতু বৃত্তাকার শেপ, তোমার অবস্থানটা বুঝতে চাইলে তোমার একজনকে স্থির অবস্থানে রাখতে হবে। তো বুদ্ধিমান ব্যক্তি একে আমি নিলাম, তাকে আমরা স্থির রাখলাম। সে নিজে বললো যে আমি স্থির হয়ে বসে থাকি, বাকি তোমরা যে দুজন আছো তোমরা বিভিন্নভাবে বসা শুরু করো। তো একবার বি করলো কি, এর বাম দিকে বসলো এবং সি ডান দিকে বসলো। এটা একটা পারমিটেশন হয়ে গেল। আর এছাড়া অন্য আরেকটা পারমিটেশন করা যায় যে এর ডান পাশে, দুঃখিত, এর বাম পাশে সি বসলো এবং ডান পাশে বি বসলো। এভাবে করে আরেকটা পারমিটেশন পাওয়া গেল। তাহলে মূল ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, যখন আমরা সার্কুলার পারমিটেশন করব, বৃত্তাকার শেপে পারমিটেশন করব, তখন আমরা কি করব, একজন ব্যক্তিকে, একটা বস্তুকে আমরা স্থির বিবেচনা করব। স্থির বিবেচনা করে বাকি যারা আছে তাদেরকে লাইন পারমিটেশন করব। তার মানে এখানে 3টা ছিল, 3জন ব্যক্তি বা 3জন বস্তু যাই হোক না কেন, এবিসি কে আমরা যদি রেজাল্ট পেতে চাই যে কতভাবে বিন্যস্ত করা যায়, তাহলে অ্যান্সার হবে 3 - 1 ফ্যাক্টোরিয়াল। তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। কেন হলো আবারও বলছি, আমি একজনকে স্থির করে, তার মানে ও বাদ আগে থেকেই বাকি যারা আছে তাদেরকে আমি লাইন পারমিটেশন করব। বাকি দুজন থাকছে, দুজনের লাইন পারমিটেশন হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল।
বোঝা গেল? দেখি তোমরা কিভাবে কি রেসপন্স করছো। জি, জি, হ্যাঁ, মোটামুটি রেসপন্স দেখতে পাচ্ছি। আহ, আহ, দেখতে পাচ্ছ তোমরা, সেটাই। এখন এই ব্যাপারটা যদি বৃত্তাকার শেপে না হয়ে যদি একটা মালার ক্ষেত্রে হয়, একটা মালার ক্ষেত্রে যদি হয়, আমরা অঙ্কে দেখি মুক্তার মালার অঙ্ক থাকে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি সে ব্যাপারটা একটু দেখি, খেয়াল করি। তাহলে ব্যাপার হচ্ছে, খেয়াল করো, আমি একটা মালা বানিয়েছি, মালাটার ক্ষেত্রে আমি পেপার ক্লিপ ব্যবহার করেছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা, তিনটা কালার এখানে আছে, ক্যামেরায় স্পষ্ট আসে কিনা তোমরাই ভালো বলতে পারবে। তারপরে আমি বলছি এটা হচ্ছে সবুজ, এটা সাদা, আর এটা ইয়েলো বা হলুদ কালার। তো আমি গ্রিন কালারটাকে আমি জি লিখছি, আর হলুদটাকে ইয়েলো ওয়াই, আর হোয়াইটটাকে ডাব্লিউ, জি ওয়াই ডাব্লিউ। এখন তোমাদের কাছে স্বভাবতই মনে হবে যে আমি যেহেতু সার্কুলার পারমিউটেশন করছি, তার মানে এই তিনটাকে আমি যদি বসাই কতভাবে বিন্যস্ত করতে পারি, একটাকে স্থির রেখে বাকি দুটাকে টু ফ্যাক্টরিয়াল মানে দুইভাবে বিন্যাস হবে, এটা হওয়ার কথা। কিন্তু কথা হলো, একটু দেখো তো বাস্তবতার আঙ্গিকে, এই যে আমি মালাটা ধরেছি, আমি একটু মুছে দিয়ে আমি এইটাই লিখি, কালার দিয়ে বোঝাই। দেখো, প্রথমত গ্রিন, ইয়েলো, হোয়াইট, গ্রিন, হোয়াইট এবং ইয়েলো, গ্রিন, হোয়াইট, ইয়েলো। হ্যাঁ, আমি আমার একটু বোর্ডটা একটু ঠিক করে নেই, সরি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। খেয়াল করো, আমি সার্কুলার পারমুটেশনে, ঠিক আছে, সার্কুলার পারমুটেশনে শিখেছিলাম দুইভাবে পাচ্ছি, তিনটা কালারকে আমি দুইভাবে সাজাতে পারি। তো প্রথমত আমি এটা দেখাচ্ছি, গ্রিনের গ্রিনের ডান, দেখো তো তোমরা এই পিকচারের সাথে মিল পাও কিনা, গ্রিনের সাথে এদিকটা ইয়েলো, এদিকটা হোয়াইট, তোমরা দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ গ্রিন, ইয়েলো এবং হোয়াইট এভাবে আছে। কিন্তু আমি কিন্তু আমি কিন্তু ক্লকওয়াইজ গ্রিন, ইয়েলো, হোয়াইট দেখতে পাচ্ছি না। দেখো তো, আমার দিকটা যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে দেখো তো কি দেখতে পাও। এই যে আমি দেখতে পাচ্ছিলাম এইটা, এই যে দেখো কি দেখতে পাচ্ছি, আমি একটু আগে দেখতে পাচ্ছিলাম এটা গ্রিনের সাথে হোয়াইট, হোয়াইটের সাথে ইয়েলো। অর্থাৎ একটু খেয়াল করো, গ্রিনের সাথে হোয়াইট, হোয়াইটের সাথে ইয়েলো, কি বোঝা গেল? তার মানে একটা মালার বিন্যাসে একসাথে আমি দুটো রেজাল্ট পাচ্ছি। তাহলে এই তিনটা কালারকে আমি যদি মালায় সাজাতে থাকি, তাহলে আলটিমেটলি অ্যান্সার পাচ্ছি এক। তো সংখ্যাতাত্ত্বিক এই বিশ্লেষণ, এটা সম্পূর্ণ ব্যাপারটা আমি এক্সাম্পল দিয়ে দেখিয়েছি। তো যখন আমরা এন সংখ্যক নিয়ে চিন্তা করব, তখন আসলে ব্যাপারগুলো কীরকম হবে। প্রথমত, যদি এখানে এন সংখ্যক বস্তু একটা লাইনে সাজাই, সেক্ষেত্রে তোমরা খুব ভালোভাবেই জানো বিন্যাসটা হবে কত, বিন্যাসটা হবে এন ফ্যাক্টোরিয়াল। যদি এন সংখ্যক বস্তু আমরা একটা লাইনে যদি সাজাই, তাহলে তার ভিন্ন ভিন্ন বস্তু যদি হয়, তাহলে পারমুটেশনের রেজাল্ট হবে এন ফ্যাক্টোরিয়াল। তারপরে আমরা একটু আগে শিখেছি যে আমরা বৃত্তাকার ভাবে যদি এদেরকে বসাই, তাহলে এন সংখ্যক বস্তুকে সাজানোর উপায় হচ্ছে একটা বাদ দিয়ে তারপর তার লাইন পারমুটেশন, অর্থাৎ n-1 ফ্যাক্টোরিয়াল। তারপরের কথায় আসি যে মুক্তার মালা বা যে কোনো মালার শেপে যদি আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কত রকমের পারমুটেশন পাবো। এটা বুঝতে হইলে সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে যে আমি দেখতে পাচ্ছিলাম প্রতিটা মালায় একসাথে দুটো করে রেজাল্ট পাওয়া যাচ্ছে। তুমি একটু বাস্তবতা চিন্তা করো তো, যে কোনো একজন ব্যক্তি মনে করো 10 কেজি ওয়েট এখান থেকে ওখানে নিয়ে যাবে,
তো এক ব্যক্তি করলো কি প্রতিবারে 1 কেজি করে করে নিচ্ছে। তাহলে এই যে বস্তুটাকে বা ওজনটাকে সে ওখানে নিয়ে যেতে কয়বার তাকে যেতে হবে? অবশ্যই 10 বার। প্রতিবারে 1 কেজি করে নিয়ে গেলে 10 বার তার টাইম যেতে হবে। আর কোন এক ব্যক্তি যদি প্রতিবারে 2 কেজি করে নেয় তাহলে কয়বার লাগবে? অবশ্যই 5 বার। এবং 5 কিভাবে হলো? ওই যে 1 কেজি করে নিয়েছিল তাদের যে সংখ্যাটা এসেছে 10, তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তো এখানেও তাই যেহেতু মালায় আমি কি পাচ্ছি? বৃত্তাকার বিন্যাসের দুটো করে রেজাল্ট একসাথে পাচ্ছি। অতএব এই রেজাল্টটাকে আমাকে 2 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ এটা। তাহলে একবারে আমি সামারিতে আসি যে n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর লাইন পারমিউটেশন n ফ্যাক্টোরিয়াল, n সংখ্যক ভিন্ন ভিন্ন বস্তুর সার্কুলার পারমিউটেশন হচ্ছে n-1 ফ্যাক্টোরিয়াল, আর n সংখ্যক বস্তুর কোনো মালা আকারে যদি বিন্যাস হয় তাহলে সেক্ষেত্রে অ্যান্সার হবে n-1 ফ্যাক্টোরিয়াল ভাগ 2। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা একটু অঙ্কে যাব। তো প্রথম অঙ্ক আসার আগে আমি একটু বোর্ডটা মুছে নিচ্ছি, একটু টাইম নিচ্ছি আমি। আর তোমরা কমেন্ট করো ব্যাপারগুলো আসলে কেমন লাগছে, বুঝতে পারছো কিনা জানাও। তো তার মাঝে একটু বলে নেই, তোমরা খাতা কলম এবং ক্যালকুলেটর নিয়ে বসে যাও। আজকে আমরা কিছু ম্যাথ করব, তোমরা কিন্তু রেসপন্স করবে অবশ্যই। এবং আমি কিছু হোমওয়ার্কও দিব, সেগুলো তোমরা নাম্বার ওয়াইজ কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে উত্তর জানাবে। এবং উত্তরটা শুধু ক্যালকুলেটরের রেজাল্টটা দিবে না, তোমরা ওই যে সামথিং এনপিআর ফরম্যাটে এভাবে দেওয়ার চেষ্টা করবে, যাতে করে আমি কেন অন্য যারা স্টুডেন্ট আছে তারা দেখেও যাতে বুঝতে পারে যে না আসলে এটার প্রসিডিউরটা এভাবে হচ্ছে। তো প্রথম অঙ্কটায় আসার আগে এখানে আমি টানিয়ে দিচ্ছি। প্রথম অঙ্কটা বলা হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, তারপরও আমি ব্যাপারটাকে পড়ে দিচ্ছি। দুইজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে, তোমাদের এইচএসসিতে যেরকমভাবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থাকে সেরকম দুইজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে 10 জন দ্বিতীয় বর্ষের এবং 14 জন প্রথম বর্ষের ছাত্রকে কত রকমের একটা লাইনে সাজানো যায় তা নির্ণয় করো। তার মানে এটা অবভিয়াসলি লাইন পারমিউটেশনের অঙ্ক হচ্ছে। তো আমি একটা জিনিস একটু এখানে আমার জানার আছে, বোঝার আছে। তো এখানে সংখ্যাটা একটু বড় আকারে নেওয়া হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হচ্ছে কতজন, দ্বিতীয় বর্ষের 10 জন দ্বিতীয় বর্ষ, আর 14 জন হচ্ছে প্রথম বর্ষ। ওকে, নোটটা আমি নিয়ে নিলাম। তো এই সংখ্যাগুলো এত চিন্তা না করে আমি একটু ছোট পরিসরে আগে বোঝার চেষ্টা করি। প্রথম কথা, এখানে বলা হয়েছে সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্ট তারা পাশাপাশি বসতে পারবে না। এখানে কিন্তু রেস্ট্রিকশন দেয়া আছে, দুইজন দ্বিতীয় বর্ষের ছাত্রকে পাশাপাশি না বসিয়ে। তো যেহেতু রেস্ট্রিকশন দেয়া আছে সেহেতু কিন্তু ফার্স্ট ইয়ার স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু কোনো রেস্ট্রিকশন দেয়া নাই, তারা ইচ্ছামতো বসতে পারবে। তো আমি প্রথমত ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে বসাবো এবং তারা তাদের মতো করে বসবে। এবং দুইটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের মাঝখানে আমরা যদি একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট দিয়ে দিতে পারি, এভাবে করে যদি বসাতে পারি তাহলে কিন্তু ব্যাপারটা ঠিক থাকে। দুইটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টের আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলোতে আমি এভাবে বসাতে পারি। তো দেখো একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি হাত দিয়ে বুঝাই। আমার হাতে 5টা আঙুল আছে, সেই 5টা আঙুলের মধ্যবর্তী যে অবস্থানগুলো আছে সেই অবস্থানগুলোতে আমি কতগুলো ফাঁকা স্থান পাচ্ছি। তো স্বভাবতই তোমার কাছে মনে হবে 1 2 3 4, 5টা আঙুলের ফাঁকে 4টা জায়গা আছে, কিন্তু আসলে তা কিন্তু নয়। একটু খেয়াল করো, এ পাশে একটা অবস্থান আছে, এই যে এ পাশে একটা অবস্থান, এই একটা অবস্থান, এই একটা অবস্থান, এই একটা অবস্থান, এই এবং এই। তাহলে আবার একটু কাউন্ট করি, 1 2 3 4 5 6। তাহলে 5টা আঙুলের আশেপাশে কতটি ফাঁকা স্থান পেলাম? 6টা। যদি 3টা দেখাতাম তাহলে 1 2 3 4। তার মানে এই যে লাইন আকারে সাজালে এদের মাঝখানে কতজন, যদি এন সংখ্যক ব্যক্তি হয়, এন সংখ্যক ব্যক্তির মাঝখানে বা আশেপাশে মোট জায়গা হবে n+1। 3-এর আশপাশে 4, 5-এর আশপাশে 6, সো এর আশেপাশে টোটাল জায়গা হবে n+1। অতএব আমরা এখানে ফার্স্ট ইয়ারের যে 14 জন স্টুডেন্ট আছে, 14 জন স্টুডেন্টেরকে যদি আমরা বসাই তার আশপাশে ফাঁকা স্থান হবে কয়টা? 15টা হবে, তাই না? অবশ্যই। তো প্রথমত
14 জন স্টুডেন্টকে আমি যদি ফার্স্ট ইয়ার স্টুডেন্টকে বসানোর চেষ্টা করি যে লাইন পারমিটেশনে বসাবো, কতভাবে বসাতে পারবো? 14টা স্থানে 14 জনকে বসাবো, তার মানে 14p14, অর্থাৎ সেটাকে আমরা 14 ফ্যাক্টোরিয়াল বলতে পারি। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে আমি 14 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসালাম, কিন্তু আমাকে প্রশ্নে বলা হয়েছে যে তোমাকে ফার্স্ট ইয়ার স্টুডেন্টকেও বসাতে হবে, সেকেন্ড ইয়ার স্টুডেন্টকেও বসাতে হবে, একত্রে বসিয়ে তারপরে ব্যাপারটাকে কমপ্লিট করতে হবে। তা আমরা জানি কমপ্লিট প্রসিডিউরের আগ পর্যন্ত যত ক্যালকুলেশন থাকবে সব ক্যালকুলেশন মাল্টিপ্লাই হবে। তো আমার প্রসিডিউর যেহেতু কমপ্লিট হয় নাই, পরবর্তী ক্যালকুলেশন মাল্টিপ্লাই আসবে, তো মাল্টিপ্লাই। এরপরে আসে সেকেন্ড ইয়ারের 10 জন স্টুডেন্ট কতটি জায়গায় বসবে? 15টি জায়গায় বসবে। কেন 15টি? আমি আগেই বলেছিলাম, এক্সাম্পল দেখিয়েছিলাম যে 3টা জায়গার আশপাশে আমার কয়টা ফাঁকা স্থান পাওয়া যায়? 1 2 3 4টা। তেমনি 14 জন ফার্স্ট ইয়ার স্টুডেন্টের আশেপাশে মোট কতটি জায়গা পাওয়া যাবে? 15টি জায়গা পাওয়া যাবে। তো 15টি জায়গায় আমি যদি 10 জনকে বসাই, সেটার রেজাল্ট হবে এরকম: 15p10, 15p10। এভাবে আমি কাদেরকে বসাতে পারবো? সেকেন্ডারি স্টুডেন্টদেরকে বসাতে পারবো। তাহলে আমার প্রশ্নটা আবারও আসি, প্রশ্নে বলেছে ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে বসাও, আমি বসিয়েছি। প্রশ্নে বলেছে সেকেন্ডারি স্টুডেন্টকে বসাও, বসিয়েছি। তার মানে এখানে গিয়ে ফুল স্টপ, মানে প্রসিডিউর ডান। এটার আগ পর্যন্ত যত ক্যালকুলেশন সব মাল্টিপ্লাই। সো এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে 14 ফ্যাক্টোরিয়াল ইন্টু 15p10। আচ্ছা, প্রশ্নটা প্রয়োজন আরেকবার একটু দেখতে থাকো, আর একটু পরে। ওকে, আমি পরবর্তী প্রশ্নে যাচ্ছি। দেখো, 2 জন মানবিক বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞানের ছাত্র, 5 জন মানবিক বিভাগের ছাত্র কত রকমের একটা গোল টেবিলের পাশে আসন নিতে পারে। অর্থাৎ এখানে সায়েন্সের স্টুডেন্ট আছে 5 জন, আর হিউম্যানিটিস বা আর্টসের স্টুডেন্ট আছে 5 জন। তো এদেরকে বসাতে হবে গোল টেবিলে, এরকম একটা গোল টেবিলে বসাতে হবে। এটা সার্কুলার পারমিটেশন। কোশ্চেনটা তোমরা প্রয়োজনে আরেকবার একটু দেখতে পারো। আমি কোশ্চেনটা লিখেছি যে 2 জন মানবিক বিভাগের ছাত্রকে, ঠিক আছে, 2 জন মানবিক বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5 জন বিজ্ঞানের ছাত্র ও 5 জন মানবিক বিভাগের ছাত্র কত রকমের একটা গোল টেবিলের পাশে আসন নিতে পারে। তো এখানে রেস্ট্রিকশন কার উপরে দেয়া আছে? রেস্ট্রিকশনটা দেয়া আছে মানবিক বিভাগের ছাত্র, মানে হিউম্যানিটিসের স্টুডেন্ট, এদেরকে একত্রে বসানো যাবে না। তো এদের উপরে যেহেতু রেস্ট্রিকশন আছে, তাহলে এদেরকে আমরা একটু পরে বসাই। প্রথমত যাদের রেস্ট্রিকশন নাই তাদেরকে বসাবো। সো সায়েন্সের স্টুডেন্ট 5 জনকে আমি বসানোর চেষ্টা করি, 1 2 3 4 5 এভাবে বসালাম। কিন্তু এটা কিভাবে বসালাম? সার্কুলার ওয়েতে বসালাম। সার্কুলার ওয়েতে বসাতে গেলে আমরা একটু আগেই শিখেছি যে এন সংখ্যক ব্যক্তিকে আমরা যখন গোল টেবিলে বসাবো, বৃত্তাকার ভাবে বসাবো, তখন সেটা পারমুটেশন হবে n-1 ফ্যাক্টোরিয়াল। অতএব এই 5 জনকে আমি কতভাবে বসাতে পারবো? 5-1 ফ্যাক্টোরিয়াল উপায়ে বসাতে পারবো। তো প্রসিডিউর এখনো বাকি আছে, সো মাল্টিপ্লাই। এরপরে আসি, কি করতে হবে? হিউম্যানিটিসের 5 জনকেও বসাতে হবে। হিউম্যানিটিসের 5 জন কোথায় বসাবো? এই ফাঁকা স্থানগুলোতে বসাতে পারবো। এই যে ফাঁকা স্থান কয়টা আছে তোমরা গুনে দেখতে পারো, 1 2 3 4 5। এখানে একটা সুন্দর ব্যাপার আছে, আমি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখো, একটু আগে আমি বলেছিলাম হাতের যে 5টা আঙুল, 5টা আঙুলের আশেপাশে 6টা জায়গা আছে, 1 2 3 4 5 6, তাই না? কিন্তু যখন এটাকে গোল টেবিলে রূপান্তর করবো, আমি এভাবে যদি করি, দেখো তো এবার কি 6টা জায়গা আছে? প্রথমত এটা প্রথম ধরলাম, 1 2 3 4 5। এবার কিন্তু কি বলা হয়, সেই +1 আসতেছে না। কেন আসতেছে না? আরেকবার বোঝার চেষ্টা করি। এই যে এখানে 1 2 3 4 5 6, এই যে দুই প্রান্তের যে 1 1 আছে, এইটা যখন ঘুরে আমরা রাউন্ড করছি, এখানে কিন্তু আসলে আমরা 2 জন বসাতে পারছি না। লাইন পারমিটেশনে 2টো বসছে, লাইন পারমিটেশনে এখানে একটা বসতেছে, কিন্তু সার্কুলার পারমিটেশন যখন করছি তখন কিন্তু এখানে 2 জন বসতে পারছে না। সেই জন্য আমরা কি হচ্ছে,
যতজন ব্যক্তি থাকছে তাদের মাঝখানে ঠিক ততজনই বসানো যাচ্ছে। ওকে ফাইন, আমরা 5জন ব্যক্তির মাঝখানে আমরা 5টা ফাঁকা স্থান পেয়েছি। 5টা ফাঁকা স্থানে কজন বসাবো? অবশ্যই 5জন বসাবো। তো 5টা জায়গায় 5জন বসানোর উপায় হচ্ছে 5p5 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল। লিখলাম, এটাই অ্যান্সার। তো তোমরা ক্যালকুলেটর দিয়ে মান বের করে দেখতে পারো কি আসে। তো কি বলা হয়, আমি এটার সাথে একটু একটা হোমওয়ার্ক দিতে যাচ্ছি। হোমওয়ার্কটা হচ্ছে, তোমরা কোশ্চেনটা একটু খেয়াল করো, দেখা যাচ্ছে? দুইজন মানবিক বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5জন বিজ্ঞান। তো আমার হোমওয়ার্কের ক্ষেত্রে আমি এটা 6জন বিজ্ঞান দিতে যাচ্ছি। হোমওয়ার্কের ক্ষেত্রে এটা 6জন বিজ্ঞানের ছাত্র, আর এটা 5জন মানবিক বিভাগের ছাত্র কত রকমের একটা গোল টেবিলের পাশে আসন নিতে পারে সেটা আমাকে জানাও। কোশ্চেন নাম্বার 2 এর হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 2 এর হোমওয়ার্ক কমেন্ট সেকশনে হোমওয়ার্ক 2 লিখে ব্র্যাকেট দিয়ে তারপর অ্যান্সারটা আমাকে জানাবে। আমি আমার এই ক্লাস পরবর্তী সময়ে আমি তোমাদের অ্যান্সারের জবাব দেবো। যেটা যাদেরটা ঠিক থাকবে সেটাও আমি লাইক দিয়ে জানিয়ে দেবো, আর যাদেরটা ভুল থাকবে প্রয়োজনে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো দেখেছি আমরা, তাহলে হোমওয়ার্কটা কি, বিজ্ঞানের জায়গায় 5 না হয়ে 6 দ্বারা তোমরা অঙ্কটা করবে। এরপর আসি, এটা খুবই সহজ অঙ্ক, এখন তোমাদের কাছে সহজ হয়ে যাওয়ার কথা। খেয়াল করি, বলা হচ্ছে 7টা ভিন্ন ধরনের মুক্তা কত রকমের একটা ব্যান্ডে লাগিয়ে একটা হার্ট তৈরি করা যেতে পারে। তো আমরা এটার কনসেপ্ট একটু আগেই পেয়েছিলাম যে এন সংখ্যক মালা, দুঃখিত, এন সংখ্যক পুঁতি দিয়ে কত রকমের, দুঃখিত আবারও বলছি, এন সংখ্যক ভিন্ন ভিন্ন পুঁতি দ্বারা কত রকমের মালার বিন্যাস পাওয়া যায়। তো এখানে 7টা ভিন্ন ধরনের মুক্তা আছে, টাইপিক্যালি 7টাই ডিফারেন্ট। এরকম মুক্তা দিয়ে আমি কত রকমের একটা হার্ট তৈরি করতে পারবো বা একটা মালা তৈরি করতে পারবো। তাহলে অ্যান্সারটা ছিল n-1 ফ্যাক্টোরিয়াল ভাগ 2, এরকম ফর্মেট ছিল। তো n এখানে হচ্ছে 7, তো অতএব অ্যান্সার হবে 7-1 ফ্যাক্টোরিয়াল ভাগ 2। খুব সহজ না? অবশ্যই খুব সহজ। এগুলো একটা জিনিস মাথায় রাখবে, তোমরা ম্যাথমেটিক্স কিন্তু সিকিউ এবং এমসিকিউ দুইটা ফর্মেটেই কিন্তু তোমরা অ্যান্সার করবে পরীক্ষায়, কিন্তু যখন শিখবে বাসায় যখন ক্যালকুলেশন করবে চেষ্টা করবে কত দ্রুত এটা ক্যালকুলেশনটা তুমি মাথায় করতে পারো। কাগজ কলমে যত শর্ট ফর্মে লিখে তুমি নিজেকে কি বলা হয় নিজের দক্ষতা আরও বাড়াতে পারো সেটা চেষ্টা করবে, ঠিক আছে? আর কি বলা হয়, রিটেন পার্টে লেখার যে ফর্মেটটা সেটাও অবশ্যই মাথায় রাখবে। এতে করে দুটো প্রকার হয়, একটা হচ্ছে তুমি এইচএসসি পরীক্ষায় রিটেন পার্টে ভালো নাম্বার করতে পারবে, নিয়ে আসতে পারবে, আর অবজেক্টিভ তথা এডমিশনে গিয়ে খুব কম সময়ে সলভ করার মতো তোমার দক্ষতা অর্জন হয়ে যাবে এই ইন্টারমিডিয়েট পড়াকালীন সময়ে। তো যাই হোক, অঙ্কটা আর একবার একটু দেখো, এটা অবজেক্টিভের মতোই অঙ্ক, খুব সহজে মুখে মুখে হয়ে যাচ্ছে। 7টা ভিন্ন ধরনের মুক্তা কত রকমের একটা ব্যান্ডে লাগিয়ে একটা হার্ট তৈরি করা যেতে পারে, ঠিক আছে? পরবর্তী অঙ্কে যাচ্ছি। এবার আসি 4 নম্বর অঙ্ক। বলা হচ্ছে 10টা বস্তুর, খেয়াল করো, 10টা বস্তুর একবারে 5টি নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে 2টা বিশেষ বস্তু, 1 নম্বর কোশ্চেন সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, আর 2 নম্বর কোশ্চেন সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো আমরা সলভ করার চেষ্টা করি। খেয়াল করো, আমি দেখতে পাচ্ছি অনেকেই উত্তর করছো। জি, তোমরা উত্তরগুলো করে রাখো, আমি ক্লাস শেষে অবশ্যই তোমাদের রিপ্লাইগুলো দিব। যে যেখানে আছো খাতা কলম নিয়ে ক্যালকুলেটর নিয়ে চেষ্টা করো যে আসলে আমি যে প্রবলেমগুলো দেখাচ্ছি তুমি আমার আগে সলভ করে তুমি অ্যান্সার জানাও প্রয়োজনে। আমি তাতে অত্যন্ত খুশি হব যে না আসলে ক্লাসটা তোমরা বুঝতে পারছো বা তুমি আগে থেকে এটার ব্যাপারে ওয়াকিবহাল ছিলে। তো যাই হোক, আমরা পড়াশোনায় আসি। 10টা বস্তুর একবারে 5টা নিব। তো 10টা বস্তুর একটা নাম আমি দিতে চাচ্ছি ABCD দিয়ে, ABCDEFGHI এবং জে। 10টি লিখেছি, 10টি বর্ণ লিখেছি, একেবারে ক্রমানুসারে লিখেছি বোঝানোর জন্য। এখন 10টা থেকে আমি 5টা নিব, একটা বক্স করি, 1 2 3 5। 10টা বস্তুর থেকে একবারে 5টা নিয়ে
কতগুলো বিন্যাসের মধ্যে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে না, মানে কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। তা আমি এরকম দুটো এক্সাম্পল আকারে নিচ্ছি। মনে করি এ আর বি কখনোই অন্তর্ভুক্ত থাকবে না। আমরা যে 5টা বর্ণ নিতে চাচ্ছি এখান থেকে, কথার কথা, সেই 5টা বর্ণের মধ্যে কখনোই মনে করো এই দুটো আসবে না। তো যেহেতু আসবে না, ওদেরকে আমি মুছে দেই। ওকে ফাইন। এখন দেখো তো আমার কাছে লিটার কয়টা আছে, গুনে দেখি। 1 2 3 4 5 6 7 8টা। 8টা থেকে আমি কয়টা স্থান পূর্ণ করব? অবশ্যই 5টা। তো 8টা থেকে 5টা নেয়ার উপায় হচ্ছে 8p5। তো ব্যাপারটা কিভাবে হলো? ব্যাপারটা হলো তোমার যখন অন্তর্ভুক্ত থাকবে না বলবে, যে কয়টা অন্তর্ভুক্ত থাকবে না সেই কয়টা টোটালটা থেকে মাইনাস করতে হবে। 10 - 2, তারপরে পি, আর তুমি যে কয়টা নিতে চাচ্ছ, তার মানে 8p5। ক্যালকুলেশন করে দেখো যা আসবে তাই। এটাও অবজেক্টিভের জন্য খুব ভালো কোশ্চেন। তো এরপরে আসি দ্বিতীয় কোশ্চেনটা। দ্বিতীয় কোশ্চেনটা খেয়াল করি, বলা হচ্ছে 10টা বস্তুর একবারে 5টা নিয়ে কতগুলো বিন্যাসের মধ্যে দুইটা বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো আবারও ABCDEFG এগুলো আমি লিখছি, ABCD এবং E, FGHIJ। তো সর্বদা ওই দুটো স্পেশাল দুটো অন্তর্ভুক্ত থাকবে। এবারও আমি স্পেশাল ধরলাম, মনে করো A আর B কে আমি স্পেশাল। তো যেহেতু তারা স্পেশাল, অলওয়েজ তারা অন্তর্ভুক্ত থাকবে। যত রকমের বিন্যাস আমরা করি না কেন, সবগুলো বিন্যাসই তারা কিন্তু অন্তর্ভুক্ত থাকবে। তো বিকে আমি নিয়ে আসি, এ আর বিকে নিয়ে আসি, এ আর বি এখানে চলে আসলো। এখন চলে এসে ভাবলো যে আমি কোথায় বসবো। যেমনটা হয় পাবলিক বাসে চড়তে গেলে, বাসের সিট খালি পেলে আমরা কি করি, কিভাবে বসবো, কোনটায় বসবো, আমরা কিন্তু কি হয়ে যাই, যে আসলে দ্বিধা ভুগি যে আসলে কোনটায় বসবো। তো ওই দুজন ব্যক্তিও বা দুটো বর্ণ এখানে এসে আসলে কনফিউজ হয়ে গিয়েছে যে আমি কোনটায় বসবো, এটা 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 কোনটায় বসবো। মনে করো এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এরকম হতে পারে, বা এখানে একটা বসলো, এখানে একটা বসলো, এরকম বিভিন্নভাবে বসতে পারে। তাহলে 5টা ফাঁকা স্থানে দুইটা বর্ণ কতভাবে বসতে পারে? 5p2। তো আমাদের দুটো স্থান ফিল আপ হয়েছে। মনে করলাম কথার কথা এই স্থানটা ফিল আপ হয়েছে, কথার কথা এরকম দুটো স্থান পূর্ণ হয়েছে। তো আমাকে 5টা স্থান কিন্তু পূর্ণ করতে হবে। এটাই হলো আমার কমপ্লিট প্রসিডিউর। সেটা কিন্তু আমার পরিপূর্ণ হয়নি, যেহেতু পরিপূর্ণ হয়নি সো মাল্টিপ্লাই। কমপ্লিট প্রসিডিউর হওয়ার আগ পর্যন্ত যত ক্যালকুলেশন আমরা জানি যে সেটা শেষ হওয়ার আগ পর্যন্ত মাল্টিপ্লাই হতে থাকবে। তাহলে এরপর আসি, ফাঁকা আছে 3টে স্থান, এরকম যে কোনো 3টে স্থান ফাঁকা আছে। 3টে স্থানে পূরণের জন্য আমার লেটার কয়টা বাকি আছে? আমি যে লেটার ধরে চিন্তা করেছিলাম সেটা আছে 8টা আছে, অর্থাৎ 8টা থেকে আমি 3টা নিব, সো 8p3 এভাবে হবে। এটাই অ্যান্সার। তাহলে কি তোমার যখন বলবে যে বিশেষ বস্তু অন্তর্ভুক্ত থাকবে, তখন কিন্তু তোমাকে এই প্রসিডিউর অনুসরণ করতে হবে। ভালো অঙ্ক ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। তারপর বুঝতে না পারলে প্রয়োজনে কমেন্ট রেখে দাও, আমি উত্তর করার চেষ্টা করব। এরপর খুবই একটা ভালো অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, এবং তোমরা যারা বিন্যাস করেছো তোমাদের কাছে কিন্তু অঙ্কটা অত্যন্ত পরিচিত। অঙ্কটা ছিল, একজন সংকেত প্রদানকারীর 6টা পতাকা আছে, যার মধ্যে একটি সাদা, 2টি সবুজ এবং 3টা লাল। তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন? তো আমি একটু সামারি আকারে এখানকার তথ্যগুলো আমি বোর্ডে একটু তুলে নেই। প্রথমত সাদাটাকে আমি হোয়াইট আকারে ডব্লিউ লিখছি। সাদা আছে একটি, সবুজ মানে গ্রিন আছে 2টি, এবং রেড বা লাল আছে 3টি। তো এখন এখান থেকে 5টা পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবে? তো আমি একটা টেবিল আকারে এটা একটু দেখাতে চাচ্ছি, টেবিল আকারে দেখাবো। প্রথমত সাদা, সবুজ, লাল।
তো সাদা কয়টা আছে ব্র্যাকেটে একটু লিখে রাখি যে সাদা আমার একটা ছিল, গ্রিন ছিল দুইটা, রেড ছিল তিনটা। আশা করি বুঝতে পেরেছো। এখন কি বলা হয়, আমি এই যে মোট 6টা পতাকা আছে, 6টা পতাকা থেকে আমাকে নিতে হবে 5টা পতাকা নিতে হবে। তো 6টা পতাকা থেকে 5টা পতাকা নিয়ে আমি কতভাবে সংকেত দিতে পারি, একটার উপরে আর একটা দিয়ে দিয়ে এভাবে কত রকমের সংকেত দিতে পারি সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমত আমি দেখি এটাকে কিভাবে করতে পারি। আমি 5টা নিতে চাচ্ছি, 3 2 5 6। আচ্ছা, আমি প্রথমত হোয়াইট একটাও নিব না, 0 নিলাম। তাহলে এদিক থেকে গ্রিন 2 এবং রেড 3 নিলে হয়ে যাচ্ছে। এটা একটা প্রসিডিউর, এটা একটা প্রসিডিউর হলো। তেমনি আমি যদি হোয়াইট একটা নিই, তাহলে গ্রিনও যদি দুইটাই নেই, দুইটা থেকে দুইটাই নিয়ে নিলাম, হোয়াইট একটা থেকে একটাই নিলাম, গ্রিন দুইটা থেকে দুইটাই নিলাম, মোট হয়ে গেল 3টা। আরও 2টো লাগবে, সেই 2টো আমি এখান থেকে অনায়াসে নিতে পারবো, হইলো। এটাও একটা প্রসিডিউর। আর একটা করতে পারি, এখান থেকে একটা নিলাম, এখান থেকে 2টো না নিয়ে এখান থেকে একটা নিলাম, আর এখান থেকে 3টা থেকে 3টাই নিলাম। এটা একটা ব্যাপার হতে পারে। এছাড়া এর ভিন্ন কিন্তু আর কোনো ফরম্যাট কিন্তু নিয়ে আসা যায় না। তো এটা ক্ষেত্রে আমরা কতগুলো কমপ্লিট প্রসিডিউর পেয়েছি? 3টি কমপ্লিট প্রসিডিউর পেয়েছি, এবং 3টি কমপ্লিট প্রসিডিউরের আমি নাম দিলাম যথাক্রমে এ বি সি। তো এ একটা কমপ্লিট প্রসিডিউর, বি একটা কমপ্লিট প্রসিডিউর, সি একটা কমপ্লিট প্রসিডিউর। এখন প্রতি প্রসিডিউরের জন্য হিসাবটা আমরা আলাদাভাবে করছি। প্রথমত এ এর জন্য, এ প্রসিডিউরের ক্ষেত্রে আমার টোটাল পতাকা আছে 0 যোগ 2 যোগ 3, টোটাল 5টা পতাকা আছে। 5টা পতাকার লাইন পারমিটেশন হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল, তাই তো? কিন্তু আমরা জানি রিপিট কেসের ক্ষেত্রে যদি একই রকমের হয় সেক্ষেত্রে আমরা তত ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ করি। খেয়াল করো, গ্রিন কিন্তু দুটো, এই দুটো সেম, অতএব 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। তেমনি রেড 3টি সেম, অতএব 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ হবে। তো এটা আলটিমেটলি আনসার আসে 5 ফ্যাক্টোরিয়াল 120, 3 ফ্যাক্টোরিয়াল 6, 20/2, খুব সম্ভবত 10 আসে। একটু ক্যালকুলেটর দিয়ে দেখো, ভুলভ্রান্তি হলে আমাকে জানাতে পারো। তারপরে বি প্রসিডিউর আসি। বি এর ক্ষেত্রেও 1 যোগ 2 যোগ 2, টোটাল 5টা লাইন পারমিটেশন করলে 5 ফ্যাক্টোরিয়াল। আমার রিপিট আছে গ্রিন দুটো এবং রেড দুটো, সো 2 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। আমার কি হচ্ছে 120 2 দ্বারা ভাগ করলে 60, 60কে 2 দ্বারা ভাগ করলে 30 হচ্ছে খুব সম্ভবত, 120 60, হ্যাঁ। এরপর আসি সি এর ক্ষেত্রে। এখানে 1 1 3, এখানেও 5টাকে আমি লাইন পারমিটেশনে সাজালে 5 ফ্যাক্টোরিয়াল। রিপিট এই 3টা সেম কালার, সো 3 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। 5 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120, 3 ফ্যাক্টোরিয়াল 6, ভাগ করলে আমার 20 আসে। তাহলে আবারও খেয়াল করি, এটা একটা কমপ্লিট প্রসিডিউর, এটার অ্যান্সার 10। এটা একটা কমপ্লিট প্রসিডিউর, এটার অ্যান্সার 30 এসেছে। এটা একটা কমপ্লিট প্রসিডিউর, এটার অ্যান্সার 20 এসেছে। সো আমার ফাইনালি অ্যান্সারটা কত হবে? আমরা জানি কতগুলো কমপ্লিট প্রসিডিউরের অ্যান্সার পরস্পর যোগ হবে, অর্থাৎ অ্যান্সারটা হবে এ এর রেজাল্ট যোগ বি এর রেজাল্ট প্লাস সি এর রেজাল্ট, বা যেটা আসে 10 + 30 + 20 = 60 আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা খুবই পছন্দ করে। তো তোমাদের জন্য আমি একটা হোমওয়ার্ক রাখতে চাচ্ছি। হোমওয়ার্কটা হবে, আমি 5টা পতাকা সারিতে ব্যবহার করে অঙ্কটা দেখিয়েছি। 5টা পতাকা সারিতে ব্যবহার করে তোমরা 5-এর জায়গায় 4 দিয়ে করে দেখবে। 5 নম্বর কোশ্চেনের হোমওয়ার্কটা এখানে লাস্টে এসে বলা হয়েছে তিনি 5টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন। তোমরা অ্যান্সার করবে তিনি 4টি পতাকা সারিতে ব্যবহার করে কতটি বিভিন্ন সংকেত দিতে পারবেন। বাসায় চেষ্টা করো, ক্যালকুলেশন করো, এবং অ্যান্সারটা যতটা ডিসক্রিপটিভ বর্ণনাত্মক উপায়ে তোমরা আমাকে জানাতে পারো। কমেন্টেই পারবে আশা করা যায়, কারণ বিন্যাসের জন্য খুব বেশি স্পেস লাগে না আমরা জানি। ধন্যবাদ। তো অনেকেই আমাকে সাহায্য করছে, বিভিন্ন কোশ্চেনের যে অ্যান্সারগুলো আসতেছে সেটাকে ফ্যাক্টরিয়াল করে ক্যালকুলেশন করে অ্যান্সার পেস্ট করছে। ধন্যবাদ। এরপরে আসি, আমি একটু বোর্ডটা মুছে নেই।
স্যার লেখাগুলো দেখা যায়, বোঝা যায় না স্যার, দেখা যায় না। আচ্ছা আচ্ছা, আমি একটু মুছে দিচ্ছি। আচ্ছা, কি আচ্ছা আচ্ছা, একজন শিক্ষার্থী লিখেছে যে আমরা কখন এনপিআর ব্যবহার করব, কখন এনসিআর। এই কোশ্চেনটার উত্তর আমি প্রথম ক্লাসেই দিতে চেয়েছিলাম, কিন্তু দেইনি। কেন? কারণ হচ্ছে আমি তো এনসিআর সম্বন্ধে জানিই না, এখন পর্যন্ত জানিই না এনসিআরটা কি। সেহেতু আমার এখন পর্যন্ত এটা আমার বলারই দরকার নাই যে আসলে কখন এনপিআর ব্যবহার করব, কখন এনসিআর। এটার উত্তরটা অবশ্যই অবশ্যই আমি নেক্সট ক্লাসে দিব, যখন আমি সি নিয়ে আলোচনা করব, যখন সমাবেশ নিয়ে আলোচনা হবে, তখন অবশ্যই আমি এটার পার্থক্য যতটা ইউনিকভাবে দেওয়া যায় তোমাদের সহজবোধ্যভাবে বা বোঝার মতো করে যতটা সুন্দরভাবে বোঝানো যায় অবশ্যই বোঝাবো। কারণ এই পার্থক্যটা না বুঝলে তুমি পরীক্ষায় পারমিউটেশন কম্বিনেশনের অঙ্ক ভালোভাবে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? তো এটা এখন আমার বোঝানো দরকার নেই, কারণ আমি বিন্যাস চ্যাপ্টার করাচ্ছি, বিন্যাস অংশে আছি। সমাবেশ অংশ যখন যাব তখন আমার কাছে কনফিউশন সৃষ্টি হবে যে কখন এনপিআর কখন এনসিআর, ঠিক তখনই আমি অ্যান্সারটা দিব, এখন আমি দিতে চাচ্ছি না। ধন্যবাদ। তো দেখো, এখন যে কোশ্চেনটা এসেছি, এই কোশ্চেনটা বিগত বছরের প্রশ্নগুলো যদি একটু অ্যানালাইজ করা যায়, এই কোশ্চেনটা অনেক বেশি পাওয়া যায় বলে আমার পার্সোনালি মনে হয়েছে। যে স্বরবর্ণগুলো একত্রে রেখে কতভাবে সাজানো যায়, বা স্বরবর্ণগুলো একত্রে না রেখে কতভাবে সাজানো যায়, এই প্রশ্নগুলো কিন্তু খুব খুব পরীক্ষায় আসে। আর তার থেকেও মজার ব্যাপার হলো এই কোশ্চেনগুলো কিন্তু খুব সহজ এবং স্টুডেন্টরা তোমরা অনেক বেশি পছন্দ করো। তো যাই হোক, আমরা প্রশ্নে যাই। এখানে আমরা একটা শব্দ নিয়েছি, আমি একটু সময়ের দিকেও খেয়াল রাখতে চাই। আচ্ছা, খুব দ্রুতই শেষ করে দিচ্ছি। প্যারালেল একটা শব্দ নিয়েছি, প্যারালেল। ওকে, ফাইন। তো এই শব্দটার বর্ণগুলো কত সংখ্যক উপায়ে সাজানো যাবে যখন স্বরবর্ণগুলো একত্রে থাকবে বা পাশাপাশি থাকবে? তো স্বরবর্ণ এখানে কি কি আছে? এ, এ এবং ই, এই তিনটি স্বরবর্ণ আছে। তো ডাবল এ আছে, ই আছে, এদেরকে আমরা একদিকে রাখলাম। বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো আমরা একদিকে রাখলাম। আচ্ছা, 3, 6, 8, 2, 4, 5, 8। হ্যাঁ, এখন কথা হলো, যেহেতু প্রশ্নে বলেছে স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে, সেহেতু আমরা একত্রে রেখে দিব। এটাকে একটা সামগ্রিক ভাবে একটা বর্ণ বিবেচনা করব। যেহেতু তারা একত্রে থাকবে, তাদেরকে একটা বর্ণ বিবেচনা করতে হবে। তাহলে কাউন্টিংটা হবে, এরা এক হিসাবে কাউন্ট হবে। এখানে ভেতরে যতগুলোই থাকুক না কেন, তোমাকে যদি একত্রে রাখতে বলে, তুমি সেটাকে কাউন্ট করবে 1, তারপরে বাকিগুলোকে কাউন্ট করবে, যেমন 1, 2, 3, 4, 5, 6। তাহলে টোটাল লেটার আমার কয়টা হলো? 6টা হলো। 6টা লেটারকে আমি কতভাবে 6টা লেটারকে আমি কতভাবে সুবিন্যস্ত করতে পারি? অবশ্যই 6 ফ্যাক্টরিয়াল উপায় করতে পারি যদি তারা ভিন্ন ভিন্ন হয়। কিন্তু কিন্তু কথা হলো, এই 6টা লেটার একটা ভিতরে দেখার দরকার নাই ভিতরে কি আছে। 2, 3, 4, 5, 6, এই যে 6টা লেটার, তার ভিতরে রিপিট হিসাবে আমি 3টা এল দেখতে পাচ্ছি। তো আমরা জানি রিপিট থাকলে সেক্ষেত্রে তত ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এটাই অ্যান্সার। কিন্তু কথা হলো, কাজ তো আমার শেষ হয় নাই, আমার কাজ আর একটু বাকি আছে। যেহেতু কমপ্লিট প্রসিডিউর এখনো হয় নাই, সেহেতু মাল্টিপ্লাই। কি কাজ বাকি আছে? এই যে ডাবল এ ই আছে, এরা তো নিজেদের মধ্যেও বিন্যস্ত হতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল যদি দেই, এ ই এ, এটাও কিন্তু একটা বিন্যাস, বা ই ডাবল এ, এটাও একটা বিন্যাস। এরকম বিভিন্নভাবে বিন্যাস হতে পারে। এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। নিজেদের মধ্যে কতভাবে বিন্যস্ত হতে পারে? অবশ্যই, যেহেতু 3টা লেটার আছে, 3টা লেটারকে আমি 3 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারি। কিন্তু কথা হলো, এই 3টার ভিতরে আবার দুটো সেম লেটার আছে, দুটো এ, অতএব 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হচ্ছে। 3 ফ্যাক্টরিয়াল ক্যান্সেল করলে 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 করলে যেটা আসে অ্যান্সার, ওইটাই অ্যান্সার হবে। বুঝতে পেরেছি? তাহলে আমি একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 কত আসে? 6 ফ্যাক্টরিয়াল ভাগ 2 আসে 360। তার মানে অ্যান্সারটা হচ্ছে
অবভিয়াসলি 360। আমি স্বরবর্ণগুলোকে যদি একত্রে বা পাশাপাশি রাখি সেক্ষেত্রে অ্যান্সারটা 360। তো এর পরের অংশ দেখো, পরের অংশ আবার আর একটা প্রশ্ন করা হয়েছে, বলা হয়েছে যে এদেরকে পাশাপাশি না রেখে কত উপায়ে সাজানো যায়। পাশাপাশি আমরা রাখবো না, এরা সবসময় আলাদা থাকবে, মানে সবগুলো একত্রে থাকবে না, হতে পারে যে দুটো একত্রে আছে অন্যটা ভিন্ন আছে এরকম, মানে একসাথে তিনটা থাকবে না, প্রয়োজন দুটো থাকবে, প্রয়োজনে বিশেষ ক্ষেত্রে দুটো একসাথে থাকতে পারবে, কিন্তু তিনটা একত্রে থাকতে পারবে না। এরকম কেস কতগুলো আছে সেটা আমাকে বের করতে হবে। তো এক্ষেত্রে সিস্টেম হচ্ছে টোটাল পারমুটেশনের কোনো শর্ত ছাড়াই টোটাল পারমুটেশনের অ্যান্সার থেকে এই অ্যান্সারটা বিয়োগ করলে আমরা পাবো একত্রে না রেখে বিন্যাস। কারণ একটু আগে আমরা বের করেছি একত্রে রেখে কতভাবে সাজানো যায়, এখন আমরা বের করব একত্রে না রেখে কতভাবে সাজানো যায়। তো প্রথমত কোনো প্রকার কন্ডিশন ছাড়া, শর্ত ছাড়া এটার পারমুটেশন কত। তো প্যারালেল শব্দটা আবারও লিখছি, PARALLEL। এখানে 1 2 3 4 5 6 7 8 8টা লেটারকে আমরা 8 ফ্যাক্টরিয়াল উপায়ে সাজাতে পারি। রিপিট কেস হিসাবে এ আছে দুটো, সো 2 ফ্যাক্টরিয়াল, এল আছে 3টি, সো 3 ফ্যাক্টরিয়াল। বাকিগুলো আমার চোখে দৃশ্যমান হচ্ছে যে বাকিগুলো ভিন্ন ভিন্ন। তো অ্যান্সার কি পাওয়া যায়, 8 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 3 ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। অ্যান্সারটা হচ্ছে 3360। ঠিক আছে, তাহলে কোনো শর্ত ছাড়া এই প্যারালেল শব্দটির পারমুটেশন হচ্ছে 3360 উপায়। আর আমরা জেনেছিলাম যে স্বরবর্ণগুলো একত্রে থাকবে 360 উপায়ে। তো এই টোটাল পারমুটেশন থেকে আমি যদি এই একত্রে রাখার সংখ্যাটা মাইনাস করে দেই, সাবস্ট্রাক্ট করে দেই, তাহলে সেক্ষেত্রে আমি যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে স্বরবর্ণগুলো কতগুলো ক্ষেত্রে একত্রে থাকবে না, তিনজন একত্রে থাকবে না, কোনো না কোনোভাবে একটা বিচ্ছিন্ন হয়ে যাবে, সেটাই। তো এটা অ্যান্সারটা অবভিয়াসলি খুব সুন্দর একটা অ্যান্সার আসলো, 3000। ঠিক আছে, আর একটা অঙ্ক আমি একটু করাতে চাচ্ছি, ও তার আগে একটু হোমওয়ার্ক দিয়ে দেই। তোমরা ম্যাথমেটিক্স শব্দটা নিয়ে এই সেম উপায়ে কাজ করবে, প্যারালেলের জায়গায় ম্যাথমেটিক্স, MATHEMATICS এটা ব্যবহার করবে। আচ্ছা, আমি আরেকটু সময় নিচ্ছি, সংখ্যাতাত্ত্বিক একটা অঙ্ক না করলেই নয়, যেহেতু আজকে আমি চ্যাপ্টারটা শেষ করতে চাচ্ছি, একটু সময় নিচ্ছি, তোমরা আমার সাথে একটু থাকো। দেখো, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230, প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 65230 দ্বারা 5 অঙ্ক বিশিষ্ট কতগুলি অর্থপূর্ণ বিজোড় সংখ্যা গঠন করা যেতে পারে। এই কোশ্চেনটা আমরা অ্যান্সার করব। তো আমার ডিজিটগুলো কি কি ছিল, 65230। এখান থেকে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো 1 নম্বর কথা হচ্ছে 5 অঙ্ক বিশিষ্ট হতে হবে। 2 নম্বর কথা হচ্ছে বিজোড় সংখ্যা হতে হবে। আর 3 নম্বর কথা হচ্ছে এই 5 অঙ্ক কথাটা অর্থপূর্ণ বিজোড়। একসাথে লিখলে ভালো হতো। তাহলে অর্থপূর্ণ 5 অঙ্ক বিশিষ্ট এবং বিজোড় সংখ্যা গঠন করা যেতে পারে সেটা। তো 5টা ঘর আমি কেটে নেই, 1 2 3 5। আমরা সবাই জানি বিজোড় সংখ্যাকে আইডেন্টিফাই করার প্রসেস হচ্ছে কোনো সংখ্যার সর্বডানে বা একক স্থানীয় অঙ্কটা যদি বিজোড় হয় তাহলে ওই সংখ্যাটাও বিজোড়। যেমন আমি যদি বলি 343, তাহলে এটা অবশ্যই বিজোড়, কারণ হচ্ছে লাস্টে 3 আছে। বা আমি যদি 3-এর জায়গায় 9 লিখি, এটাও একটা বিজোড় সংখ্যা, কারণ লাস্টে 9 আছে, 9 একটা বিজোড় সংখ্যা। তো আমাকে 5 অঙ্ক বিশিষ্ট বিজোড় সংখ্যা গঠন করতে গেলে সর্বডানের এই একক স্থানীয় অঙ্কটা অবশ্যই কি রাখতে হবে, বিজোড় রাখতে হবে। তো আমি দেখতে পাচ্ছি আমাকে যে গিভেন ডিজিটগুলো আছে তার ভেতরে 3 এবং 5 এই দুটো ডিজিট হচ্ছে আমার বিজোড়। তো আমি 3 এবং 5 দুটোকেই আমরা ব্যবহার করব। তো নিলাম, প্রথমত আমরা প্রয়োজনে 3-এর জন্য একবার চেষ্টা করব, আরেকবার 5-এর জন্য চেষ্টা করব। তো দেখো 3-এর জন্য কি হচ্ছে, প্রথমত 3কে এখানে রাখলাম, রেখে বাকি 4টা স্থানে দেখো, এখানে কিন্তু প্রশ্নে বলা ছিল
প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করতে পারবে, অর্থাৎ 3 এখানে ব্যবহার হয়েছে, এখন এসব জায়গায় আর 3 আসতে পারবে না। সো 3 মুছে ফেলা যায়। বাকি আছে কয়টা? 4টা। 4টা ডিজিটকে 4টা স্থানে বসানোর উপায় হচ্ছে 4p4, অর্থাৎ 4 ফ্যাক্টরিয়াল উপায়ে বসাতে পারি। অর্থাৎ 4 ফ্যাক্টরিয়ালকে আমি লিখতে পারি 24, মানে 24টা উপায়ে তুমি কি পাচ্ছ? 3 সর্বডানে থাকবে এরকম কেস পাচ্ছ 24 রকমের। কিন্তু কথা হলো আমাকে তো 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতে বলা হয়েছে। তো আমি যদি কোনো ক্ষেত্রে এই এই যে শূন্যটা যদি এখানে আসে, সেটা কি 5 অঙ্ক বিশিষ্ট হবে? যেমন আমি লিখলাম 0 2 5 6, এটা কি 5 অঙ্ক বিশিষ্ট হয়েছে? না, এটা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, কারণ সর্ববামে শূন্যের আসলে ভ্যালু থাকছে না। তো এই যে কেসটা, এটা আসলে এটাও কিন্তু এই 24 রকমের ভেতরে আছে এবং ভুলভাবে আছে। তাহলে আমি যে ভুলভাবে কাউন্ট করেছি, এটাকে আমাকে কি করতে হবে? সংশোধন করতে হবে। তো সংশোধন করতে গেলে দেখতে হবে যে আসলে কতগুলো কেস আছে যাতে করে সর্ববামে 0 এবং সর্বডানে 3 আছে, এরকম কেস কয়টা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব। তো সর্ববামে 0 আর সর্বডানে 3 রেখে বাকি 3টি স্থান শূন্য বাদ দেই, বাকি 3টি স্থান এই 3টি ডিজিট দ্বারা কতভাবে পূরণ করা যায়? অবশ্যই 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 3 ফ্যাক্টরিয়ালটা কি হবে? এই যে রেজাল্টটা থেকে এটা থেকে মাইনাস হবে, তার মানে 4 ফ্যাক্টরিয়াল মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। 24 থেকে 6 বিয়োগ গেলে অ্যান্সার থাকছে 18। 18 ভাবে আমি কি করতে পারছি? এই শর্তগুলো অনুসরণ করে শুধুমাত্র ডান পাশে 3 রেখে সংখ্যা সাজাতে পারছি। সেম প্যাটার্নে তুমি কি পাবে? এটার জন্য তুমি 18 উপায় পাবে, সেম প্যাটার্ন। তো এটা একটা কমপ্লিট প্রসিডিউর, অ্যান্সার হচ্ছে 18। এটা একটা কমপ্লিট প্রসিডিউর, এটার অ্যান্সারও 18। দুটো কমপ্লিট প্রসিডিউরের অ্যান্সার তোমরা ভালো করেই জানো কি হয়? যোগ হবে। তো 18 যোগ 18 সমান হচ্ছে 36, অ্যান্সার 36। তো ফাইনালি দুটো হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করে দিচ্ছি, তোমরা একটু টুকে নাও, এই কোশ্চেনগুলো তোমরা সলভ করবে। দেখা যাচ্ছে 1 2 3 5 6 7 অঙ্কগুলো প্রত্যেক সংখ্যায় কেবল একবার ব্যবহার করে 5000 ও 6000-এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যেতে পারে? এটা তোমরা হোমওয়ার্ক হিসাবে নিয়ে নাও, ঠিক আছে? আর এখানে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছিলাম, এটার ক্ষেত্রে হোমওয়ার্ক যাবে কতগুলো অর্থপূর্ণ বেজোড় সংখ্যা বলেছিলাম, তোমরা বাসায় চেষ্টা করবে কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। সেম প্যাটার্ন, বাসায় চেষ্টা করবে। আর সর্বশেষ এটা গতদিন এটার উপরে করিয়েছিলাম, এটাও বাসায় দেখবে। স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, এটা 1 নম্বর কেস। 2 নম্বর কেস হচ্ছে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের আপেক্ষিক অবস্থানের পরিবর্তন না করে ইমিডিয়েট শব্দটিকে কতভাবে সাজানো যায়, এটাও তোমরা বাসায় চেষ্টা করবে। তো আশা করি তোমরা ক্লাসটা ভালোভাবে অনুসরণ করেছো, বাসায় খাতা কলম নিয়ে এগুলো চেষ্টা করবে, এবং তোমার হাতের কাছে যে বইটা আছে, তুমি যে রাইটারের বই ফলো করো সেটার ফার্স্ট টু লাস্ট অঙ্কগুলো এই আঙ্গিকে অনুসরণ করো। ম্যাক্সিমাম অঙ্কগুলো তুমি কিন্তু এটার মাধ্যমে পেয়ে যাবে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি তুমি তোমার যে পরীক্ষা কেন্দ্রিক যে প্রশ্নগুলো হয় সেগুলো কিন্তু এটার মাধ্যমে তুমি অ্যান্সার করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। তো আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে এবং অবশ্যই সমাবেশ নিয়ে দেখা হবে।